দেখছেন বাংলাদেশ নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়। হচ্ছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা আমাদের মাঝে আছেন। আমার বাঁদিকে, ঠিক বাঁদিকে আছেন শ্রীমতী কৃষ্ণা গৌড়, যিনি মধ্যপ্রদেশের এমএলএ এবং আমাদের ওবিসি মোর্চার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। আমার ডান দিকে আছেন মাননীয় শ্রী রাহুল নাগার, তিনি আমাদের ওবিসি মোর্চার আইটি ইনচার্জ, সেন্ট্রাল ওবিসি মোর্চা কমিটি তার আইটি ইনচার্জ আছেন। এছাড়াও আমাদের রাজ্য ওবিসি মোর্চার সভাপতি মাননীয় শ্রী অজিত দাস এবং তার পুরো টিম আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। ভারতীয় জনতা ওবিসি মোর্চা পশ্চিমবঙ্গে হিন্দু ওবিসিদেরকে নিয়ে যে বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হয়েছে, সেই বঞ্চনাকে আন্দোলনাত্মক রূপে নিয়ে যাওয়ার জন্য গ্রামে গ্রামে চলো এবং ঘরে ঘরে চলো এই অভিযান চালু করছে। 6 এপ্রিল আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, আপনারা জানেন। সেই প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন 14 এপ্রিল পর্যন্ত এই সময়কাল জুড়ে ভারতীয় জনতা ওবিসি মোর্চা গ্রামে গ্রামে যাবে, বিশেষত যে গ্রামগুলোতে ওবিসি সমাজের কনসেন্ট্রেশন বেশি, জনঘনত্ব বেশি, এবং সেখানে ওবিসি সমাজের সাথে যোগাযোগ করবে এবং তাদের মাঝে কেন্দ্রীয় সরকার ওবিসি সমাজের জন্য কি কি কাজ করেছে এবং সেই কাজকে আপনারা শেয়ার করেছি। সেই কাজ যে এই কেন্দ্র সরকার আসার আগে ওবিসি সমাজের কি অবস্থা ছিল, এই কেন্দ্রীয় সরকার আসার পর ওবিসি সমাজের জন্য কি কি ব্যবস্থা করেছে। যেমন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে সাংবিধানিক যে দায়িত্ব বলুন বা স্বীকৃতি বলুন, সেই স্বীকৃতি দিয়েছে আমাদের নরেন্দ্র মোদী সরকার। এছাড়াও রাজ্যগুলির হাতে ক্ষমতা দিয়েছে যে ওবিসি নির্ণয়ের জন্য, যা বহুদিন ধরে রাজ্যগুলির দাবি ছিল। এছাড়াও মৎস্যজীবী সম্প্রদায় পশ্চিমবঙ্গে যারা আছেন, মূলত তারা ওবিসি সম্প্রদায়ের মধ্যে পড়েন, তাদের জন্য 10,000 কোটি টাকার প্যাকেজ থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে ওবিসি ছাত্রদের জন্য রিজার্ভেশন, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য রিজার্ভেশন, এরকম প্রচুর কাজ আমাদের কেন্দ্রের মোদী সরকার করেছেন এবং তার লিস্ট বা সূচি আপনাদের সামনে আমরা রেখেছি। আমি এই জিনিসটাকে হিন্দিতে রিপিট করে দিচ্ছি ন্যাশনাল मीडिया জন্য। बंगाल में ओबीसी समाज के साथ जो बर्ताव टीएमसी की सरकार कर रही है और उनको वंचित कर रही है, इसके खिलाफ बंगाल ओबीसी मोर्चा आने वाले 6 अप्रैल से 14 अप्रैल तक पार्टी की प्रतिष्ठा दिवस से लेकर बाबा साहेब भीमराव अंबेडकर के जन्म जयंती तक पूरा काल गांव-गांव में जाएगी और ओबीसी समाज को पश्चिम बंगाल की सरकार द्वारा किए गए अन्याय और मोदी सरकार द्वारा किए गए ओबीसी समाज के काम को लेकर ओबीसी समाज के लोगों के पास जाएगी और उन्हें बताएगी और पार्टी के साथ जोड़ेगी। बाकी इस प्रोग्राम को लेकर हमारे कृष्णा दी आपको ब्रीफ करेंगे। उसके बाद बाकी क्वेश्चन जो बंगाली मीडिया के हैं उनके साथ मैं बात करूँगा। आज की इस पत्रकार वार्ता में प्रिंट मीडिया और इलेक्ट्रॉनिक मीडिया के सभी पत्रकार बंधुओं का बहुत बहुत स्वागत करती हूँ। और सबसे पहले मैं अपना परिचय देना चाहूँगी कि ओबीसी मोर्चा की नेशनल वाइस प्रेसिडेंट, मध्य प्रदेश ओबीसी कमीशन की मेंबर और गोविंदपुरा विधानसभा क्षेत्र से विधायक। आज वेस्ट बंगाल ओबीसी मोर्चा की इस बैठक में हम विशेष रूप से आने वाले समय में गांव-गांव चलो घर घर चलो अभियान, जो 6 अप्रैल पार्टी के स्थापना दिवस से प्रारंभ होकर भारत के संविधान निर्माता बाबा साहेब भीमराव अंबेडकर जी की जन्म जयंती पर संपन्न होगा, इस कार्यक्रम की रूपरेखा तैयार करने और इस कार्यक्रम को ओबीसी मोर्चा के कार्यकर्ता द्वारा नीचे तक किस प्रकार उतारा जाए, इस कार्य योजना के तहत संगठनात्मक बैठक करने के लिए आए हैं।
ओबीसी मोर्चा का उद्देश्य गांव-गांव चलो घर घर चलो अभियान के माध्यम से पूरे देश भर में 1 लाख गांव और 10 लाख घरों तक पहुंचने का है। हर राज्य को हमने गांव का लक्ष्य दिया है। वेस्ट बंगाल स्टेट को 5000 गांव का लक्ष्य हमने तय किया है और 5000 गांव तक पहुंचने के लिए जो कार्य योजना हमने तैयार की है उसमें हमारी विभागीय बैठकें, जिले की बैठकें और मंडलों की बैठकों की आज तारीखें तय हो रही हैं और उसके बाद कार्य योजना बनाकर 6 अप्रैल से 14 अप्रैल तक इस 9 दिवसीय अभियान में हमें घर घर तक पहुंचकर प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा ओबीसी वर्ग के कल्याण के लिए किए गए कार्यों उपलब्धियों को लेकर 9 साल के उनके कार्यकाल की उपलब्धियों को लेकर इस 9 दिवसीय अभियान में ओबीसी मोर्चा का एक एक कार्यकर्ता शामिल होगा। आज बड़ी बैठक का आयोजन, प्रदेश स्तरीय बैठक का आयोजन हुआ। उसमें हमारे साथ में भारतीय जनता पार्टी ओबीसी मोर्चा के सोशल मीडिया के राष्ट्रीय प्रभारी आदरणीय राहुल नागर जी उपस्थित हुए हैं। हमारे वेस्ट बंगाल के पार्टी के यशस्वी अध्यक्ष आदरणीय मजुमदार जी उपस्थित हुए हैं। हमारे इस स्टेट के ओबीसी मोर्चा के अध्यक्ष आदरणीय अजीत दा जी उपस्थित हुए हैं और बड़ी संख्या में पूरे प्रदेश भर से आए हुए जनप्रतिनिधियों ने अपनी उपस्थिति दर्ज कराई है। यह कार्यक्रम विशुद्ध रूप से प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कार्यकाल की उपलब्धियों को जन जन के बीच में लेकर जाना और वेस्ट बंगाल में चूंकि हमारी सरकार नहीं है, अतः टीएमसी की सरकार द्वारा किए जा रहे अत्याचार अन्याय के खिलाफ ओबीसी वर्ग को जागरूक करना ये उद्देश्य हमारा है। और मुझे तो आश्चर्य है आज ये जानकर कि ओबीसी वर्ग को 17% आरक्षण यहाँ मिला है और उसमें भी ए और बी कैटेगरी डिसाइड की है और उसमें भी ए कैटेगरी में एक वर्ग को रखा है और बी कैटेगरी में सारे वर्ग। यह अन्याय और अत्याचार नहीं है तो और क्या है। ओबीसी कमीशन यहाँ भेदभाव के साथ काम कर रहा है, राज्य सरकार के अनुसार काम कर रहा है और केंद्र के एनसीबीसी के गठन के बाद यहाँ जिस प्रकार से ओबीसी वर्गों के साथ अत्याचार अन्याय किया जा रहा है उसकी पूरी जानकारी ली जा रही है। आने वाले समय में यहाँ पश्चिम बंगाल प्रदेश में ओबीसी मोर्चा निश्चित रूप से ओबीसी वर्ग के ऊपर हो रहे अत्याचार अन्याय के खिलाफ जन जागरण करेगा, आवाज़ उठाएगा और अगर ज़रूरत पड़ी तो एक विशाल प्रदर्शन भी यहाँ पर किया जाएगा। इसीलिए 6 अप्रैल से 14 अप्रैल तक जो आयोजन इस 9 दिवसीय गांव-गांव चलो घर घर चलो अभियान के माध्यम से जनता के बीच में जब हमारे कार्यकर्ता पहुँचेंगे तो हमारी सरकार की उपलब्धियों को भी जनता के बीच में रखेंगे। हम कई वर्षों से ये मांग करते आ रहे थे कि पिछड़ा वर्ग राष्ट्रीय आयोग को संवैधानिक दर्जा दिया जाए, लेकिन कांग्रेस की सरकारों ने कभी भी एनसीबीसी को संवैधानिक कॉन्स्टिट्यूशनल स्टेटस देने का काम नहीं किया। लेकिन प्रधानमंत्री जी ने संवैधानिक दर्जा ही नहीं दिया बल्कि हमारे आयोग को इतना शक्तिशाली बनाया कि उसमें पिछड़ी अति पिछड़ी जातियों को चिन्हित करने का अधिकार राज्यों को सौंपा था। लेकिन वेस्ट बंगाल में इस अधिकार का जिस प्रकार दुरुपयोग हुआ है वो निश्चित रूप से चिंता का विषय है कि यहाँ पर ओबीसी कमीशन ने किस प्रकार बिना एनसीबीसी को बताए ही कुछ ऐसी जातियों को शामिल कर लिया जो शामिल होने के लायक नहीं थी, जो निश्चित रूप से ओबीसी वर्ग में नहीं आ सकती थी और ऐसी जातियों को भी उन्होंने शामिल किया है। ये ओबीसी वर्ग के साथ बहुत बड़ा अन्याय है, अत्याचार है। आज मुझे प्रधानमंत्री जी के द्वारा ओबीसी वर्ग के ऊपर किए गए कल्याण के कार्य को आपके बीच में रखते हुए खुशी है कि हमने क्रीमी लेयर की सीमा 6 लाख से बढ़ाकर 8 लाख की, यह हमारी सरकार की गई उपलब्धि है। हमने नीट के एग्ज़ाम में मेडिकल, डेंटल, पीजी और यूजी में 27% रिजर्वेशन ओबीसी वर्ग को दिया। हमने केंद्रीय विद्यालय, नवोदय विद्यालय, सैनिक विद्यालयों में ओबीसी वर्ग के बच्चों को 20% रिजर्वेशन दिया। आज निश्चित रूप से ओबीसी वर्ग विकास की मुख्य धारा से जुड़कर अपने आप को धन्य महसूस कर रहा है कि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के केंद्र में सरकार बनाने के बाद हमें इतना बड़ा काम, इतना बड़ा लाभ इस सरकार से मिला है। और इसलिए एक तरफ तो लगातार हमारी सरकार द्वारा ओबीसी वर्ग के कल्याण के लिए निर्णय लिए गए, वहीं केंद्रीय बजट में
इस बार ओबीसी के लिए 51% का प्रावधान किया गया। ये संपूर्ण देश के ओबीसी समाज के लिए बहुत बड़ी उपलब्धि है। इसलिए हमारे सभी कार्यकर्ता ओबीसी मोर्चा के 6 अप्रैल से 14 अप्रैल तक 11 अप्रैल को ज्योतिबा फुले की जयंती का भी कार्यक्रम होगा, जिसमें भी हमारे कार्यकर्ता गांव-गांव जाकर हर गांव में कार्यक्रम आयोजित करेंगे। इस कार्यक्रम के माध्यम से 5000 गांवों तक वेस्ट बंगाल के ओबीसी मोर्चा के कार्यकर्ता पहुंचेंगे। टीएमसी सरकार द्वारा किए जा रहे अत्याचार अन्याय के खिलाफ ओबीसी वर्ग को लोगों को जागरूक करेंगे और प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व वाली सरकार ने ओबीसी वर्ग के कल्याण के लिए जो काम किए हैं उनको जनता के बीच में रखेंगे और क्षेत्र की जनता का, गांव की जनता का समर्थन हासिल करेंगे। हमारे आज के कार्यक्रम की रूपरेखा हमने बनाई है और निश्चित रूप से हमें पूरा विश्वास है ओबीसी मोर्चा वेस्ट बंगाल में गांव-गांव, घर-घर अभियान में सफलतापूर्वक अपनी भागीदारी सुनिश्चित करेगा और इस अभियान में वेस्ट बंगाल में हमें सबसे ज़्यादा सफलता मिलेगी। এই কর্মসূচি নিয়ে একটি প্রশ্ন করব। এটা শুরু করার সময় আপনি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ তারা কি অংশ নেবেন? এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মসূচি করার সময় বিজেপির তরফে জানা যায় যে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে। এই কর্মসূচিতেও কি আপনাদের বাধার মুখে পড়তে হতে পারে? দেখুন, প্রথমত হচ্ছে আপনার যে প্রথম প্রশ্ন বা প্রথম ভাগের প্রশ্ন, তার উত্তরে বলি আমি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করব এবং অন্যান্য নেতৃত্বরাও এই সময়ের মধ্যে তাদের সময় মতো কোনো না কোনো একদিন সময় দেবেন। এবং দিলীপদা তো স্বয়ং ঘোষ সম্প্রদায় থেকে আসেন, অর্থাৎ তিনি নিজেই ওবিসি, তো তার পার্টিসিপেশন খুব ভালো হবে বা বেশি করে আমরা করাবো, এরকম আমাদের ইচ্ছে আছে। তার সাথে সাথে বলে রাখি যে পশ্চিমবঙ্গ পুলিশ বা প্রশাসন বাধা দেবে না এটা ভাবাই যায় না, তো বাধা দিতে পারে। আমরা মনেই করি না যে প্রশাসন আছে এখানে, ওই কিছু লোক খাকি ড্রেস পরে ঘুরে বেড়ায়, কলকাতাতে সাদা ড্রেস পরে ঘুরে বেড়ায়, এই পার্থক্য। যেমন কিছু গো অ্যাজ ইউ লাইকে যেরকম ড্রেস পরে ঘুরে বেড়ায়, তার থেকে বেশি কিছু নেই এখানে। তো ওরা ঘুরে বেড়াবে ওদের যে কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগে বলেছেন যে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গী ধারা। গতকাল যেটা খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে অনেকে বকাবকি করেছেন, কারণ ডিএ নিয়ে সম্প্রতি ওনার যে মন্তব্য, সেই মন্তব্যে অস্বস্তিতা করেছে তৃণমূল কংগ্রেস। ফিরহাদ হাকিম বললেন যে আমার কণ্ঠ আজ রুদ্ধ। দেখুন, গতকাল তৃণমূলের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে পুরনো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসটাকে জন্ম দিয়েছিলেন, তাদেরকে যতটা পারা যায় ততটা অপমান কালকে সহ্য করতে হয়েছে। তার মধ্যে একটা এপিসোডের কথা বলেছেন আপনারা, ফিরহাদ হাকিম যিনি বলছেন তার কণ্ঠ আজকে রুদ্ধ হয়ে গেছে, কারণ হওয়ারই ছিল সেটা। এবং আশ্চর্যজনকভাবে যে সমস্ত মুসলিম নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা ফ্যানাটিক টাইপের, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার গুরুত্ব বাড়ানো হয়েছে। মোশাররফ হোসেন, ইটাহারের বিধায়ক, তার গুরুত্ব বাড়ানো হয়েছে। তার এবং তার ভাইয়ের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন যে ইটাহারে পোস্ট পোল ভায়োলেন্সে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, তার অন্যতম কারিগর হচ্ছে তার ভাই। মারামারি করে আর সে সেখানে যায় সহানুভূতি দেখাতে, খুব বুদ্ধিমান ছেলে। তো এই ধরনের লিডারদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর যারা পুরনো লিডার, যারা তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিল, সেই সমস্ত লিডারদেরকে আস্তে আস্তে যাকে বলা হয় সাইড লাইন করা, সেই সাইড লাইন করা হচ্ছে। এবং ফিরহাদ হাকিমের মতো নেতাকে বলা হচ্ছে যে এরপরে আপনি কিছু বলতে গেলে দলের কথা বা দলের পারমিশন নিয়ে বলবেন বলে আমরা খবর পাচ্ছি। এবং দল মানেটা কি? ভাইপো, আর অন্য কেউ না। অর্থাৎ ভাইপোর পারমিশন নিয়ে ফিরহাদ হাকিম তার কণ্ঠ যে রুদ্ধ করা হয়েছে, তালা দেওয়া হয়েছে, সেই তালা খুলতে পারবেন। চাবি ভাইপোর কাছে আছে, ভাইপোর বাড়িতে গিয়ে ধর্ণা দিতে বলুন, চাবি নিয়ে কণ্ঠের তালা খুলবেন। অকংগ্রেসী জোটের শিল্পপতি মমতা এবং অখিলেশ এরপর কোন পথে যাবে বিরোধী জোট রাজনীতি? দেখুন, এই যে অকংগ্রেসী এবং অবিজেপি জোট, যাকে আপনারা সাংবাদিকরা থার্ড ফ্রন্ট বলেন আপনাদের কথায়, এটা হচ্ছে ততটাই বাস্তব যতটা হচ্ছে সোনার পাথরবাটি। কারণ এই থার্ড ফ্রন্ট করতে গেলে তৃণমূল কংগ্রেস, অখিলেশ যাদব শুধু নয়,
সিপিএমকে নিতে হবে। তো তো আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার করে বলতে বলুন, প্রকাশ কারাতের সাথে, বুদ্ধবাবুর সাথে বা বিমানবাবুর সাথে উনি কি হাতে হাত ধরে গান গাইবেন? আই তবে সহচরী, এই গান যদি গাইতে পারেন তাহলে থার্ড ফ্রন্ট হবে। কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কথা ভেবে হাতে হাত ধরতে পারবেন না। 2019-এও তো হাতে হাত ধরা হয়েছিল ব্রিগেডে 2019-এ হাত ধরা হয়েছিল, কিন্তু সেই হাত মানে এখানে হাত ধরাধরিটা ছিল যে কে কার হাত দেবে আর কি। প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবার ইচ্ছে ছিল, মনে বাসনা যে আমিও প্রধানমন্ত্রী হব, তুমিও প্রধানমন্ত্রী হবে। এতগুলো প্রধানমন্ত্রী তখন মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল যে প্রতি মাসে একটা করে প্রধানমন্ত্রী থার্ড ফ্রন্ট দেবে মনে হচ্ছিল। ভারতবর্ষের মানুষ সেই অস্থিরতা চায় না। এবং আমি আগেই বলেছি, প্রধানমন্ত্রীর পদ অলরেডি অকুপায়েড বাই পিএম নরেন্দ্র মোদী। দেশের লোক ঠিক করে নিয়েছে, সেকেন্ড থার্ড পজিশনের জন্য লড়াই হচ্ছে, ওটা নিয়ে আমরা চিন্তিত নই, যে ইচ্ছে লড়াই করুক। এক যুগ পর কেন তৃণমূলের নিশানায় বাম জামানার শিক্ষক নিয়োগ? এক যুগ পর কেন তৃণমূলের নিশানায় বাম জামানার শিক্ষা নিয়োগ? কি বলবেন? দেখুন, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বামেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অনেকগুলো কমিশন বসিয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আনন্দমার্গীদেরকে যে পুড়িয়ে মারা হয়েছিল কলকাতার রাস্তায়, তা নিয়েও একটি কমিশন হয়েছিল। মরিচঝাপি নিয়ে হয়েছিল, ছোট আঙারি, এরকম অনেক হয়েছিল কমিশন। কোনো কমিশনের কোনো রিপোর্ট হয়নি। নন্দীগ্রামে যারা গুলি চালনার সাথে যুক্ত ছিল তাদেরকে প্রমোশন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে। এই আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং সিপিএম আমলেও পার্টি প্যাডে লেখে, চিরকুটে লেখে চাকরি হয়েছে। সেই আন্ডারস্ট্যান্ডিং এখন ভেঙে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সে তা নিয়ে এখন তদন্ত করবেন নাকি। আমাদের শিক্ষামন্ত্রীও বলছেন তিনি নাকি তদন্ত করবেন। এবার তদন্ত করতে গেলে তো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। কেউ কেউ বলেন আমাদের শিক্ষামন্ত্রীকেও চাকরির সময় নাকি সবুজ কালি দিয়ে কেউ একজন প্যাডে লিখে দিয়েছিলেন কোনো তৃণমূল নেতা। ভালো করে খোঁজ নিন, সেই প্যাডটা যদি এবার বেরিয়ে যায় সিপিএম নেতার, তাহলে তো শিক্ষামন্ত্রীর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সুকান্তদা, গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রী বা দলনেত্রী যে তৃণমূলের তিনি যে মিটিং করেছেন, সেখানে তিনি বলছেন বীরভূম তিনি নিয়েই দেখবেন, বীরভূমের সমস্ত দায় দায়িত্ব তার। সামনে এত বড় একটা পঞ্চায়েত নির্বাচন, বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে দেখেন, বিজেপির লড়াইটা কঠিন হবে না আরো সহজ হবে? দেখুন, বিজেপির লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু বিজেপির লড়াই নয়, এই লড়াই বীরভূমের জনতার লড়াই। বিজেপি এই লড়াই করছে বীরভূমে যে একটি অটোক্রেটিক শাসন ব্যবস্থা, যারা গণতন্ত্রে মানায় না, চরাম গুড় বাতাসা নকুলদানার যে পলিটিক্স, এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং গোটা বীরভূমের লড়াই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে তিনি গিয়ে বীরভূমের লোকের এই লড়াইকে তিনি বন্ধ করে দেবেন, বিজেপির এই লড়াইকে বন্ধ করে দেবেন, উনি পারবেন না। তবে উনি গরু বালি এবং পাথর নিয়ে কি করবেন সেটা দেখার অপেক্ষায় বিজেপি অবশ্যই বসে আছে। পঞ্চায়েত ভোটের আগে টিকিট বিলি সহ দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, কিভাবে দেখছেন? এটা কি নাম মাত্র নিজের হাতে, সব ভাইপোর হাতে। ভাইপোই সমস্ত কিছু ঠিক করবেন এবং বকলমে পিকেট টিম তারাই ঠিক করে দেবেন কে কোথায় টিকিট পাবে। এবং এই পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের যে পুরনো লিডার যারা ছিলেন, আমি বারবার যাদের কথা বলছি, যারা তৃণমূল কংগ্রেস দলটাকে তৈরি করেছেন, তাকে কৈশোর থেকে যৌবনে নিয়ে এসেছেন, সেই সমস্ত নেতাদেরকে বারবার অপমানিত করা হচ্ছে, তাদের উপর অবিশ্বাস করা হচ্ছে এবং আমলাতন্ত্র এবং কিছু বেসরকারি সংস্থা যাদের নাম বললাম, আইপ্যাক, তাদের হাতে সমস্ত বিষয়টি পরিচালনা করা। পেছনে যিনি আছেন তিনি সমস্ত কিছু পরিচালনা করবেন, অর্থাৎ ভাইপো পরিচালনা করবেন পুরো দল, পুরনো নেতাদেরকে দূরে সরিয়ে রেখে। এবং কতদিন আত্মসম্মান হারিয়ে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে করে তৃণমূলের এই সমস্ত পুরনো নেতারা থাকবেন, এটাই এখন দেখার। তৃণমূলের দুই সাংসদ অধীর চৌধুরীর সাথে সরাসরি যোগ রেখেছেন, এই অভিযোগ কেউ করছেন না, স্বয়ং দলের সুপ্রিমো করছেন। এবং গতকাল কালীঘাটের বৈঠকে তিনি বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে আপনারা সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে তৃণমূলকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। দেখুন, সমস্যা হচ্ছে আমরা যখন কেন্দ্র সরকারে আছি
আমাদের কেন্দ্র সরকারের অধীনস্থ সিবিআই বা ইডি যখন পশ্চিমবঙ্গে ছাপা মারছে বা টাকা ধরছে বা তদন্ত করছে, কংগ্রেস বলছে ঠিক হয়েছে, সিপিএম বলছে ঠিক হয়েছে। আবার সেই ইডি সিবিআই যখন কেরলে যাচ্ছে তখন সিপিএম বলছে না ঠিক হয়নি, তৃণমূল বলছে ঠিক হয়েছে, কংগ্রেস বলছে ঠিক হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন যে সিবিআই আমার বিরুদ্ধে স্টেপ নেয়, পিনারাইয়ের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, পিনারাই চোর। কংগ্রেস এখানে বলছে তৃণমূল চোর, অর্থাৎ প্রত্যেকটি চোর একে অপরকে চোর বলছে, আর প্রত্যেকে আমাদেরকে দোষ দিচ্ছে আমরা চোরদেরকে ধরছি কেন, যে যার নিজের স্বার্থে নিয়ে। অতএব কোন সাংসদ ওনার কংগ্রেসের সাথে যোগাযোগ রেখেছে তিনি হয়তো এই ভোটের কথা ভেবে বলেছেন, ওনাকে আরেকটু ভালো করে খোঁজ নিতে বলুন। ওই দুই সাংসদ না, অনেক সাংসদ অনেকের সাথে অনেক দলের সাথে যোগাযোগ রাখছেন। আপনাদের সঙ্গে কে রাখছে? আপনাদের সাথে বলবো কেন? কজন রাখছে? আপনাকে বলবো না, কজন রাখছে? ওটাও বলবো না, সংখ্যাটা বলুন। সারপ্রাইজ গিফট হবে। আপনি যদি কেউ না আছে ভোটের আগে সেটা কবে? এই উপহার পঞ্চায়েত ভোটের আগে সেটা কবে? উপযুক্ত পরিস্থিতি আসুক তখন হবে। মানে লোকসভা নির্বাচনের আগে আসবে বলছেন, এটা বলা যায়? আমি বলিনি, আপনি বলছেন। একটু আগে আপনি একটি টুইট করেছেন যেখানে 80 লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং 819 জনকে চাকরি না দিতে পারা, তাই নিয়ে আপনি একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, একটু যদি খোলসা করে বলেন। 2018 সালে নোটিফিকেশন বেরিয়েছিল যে 800 সামথিং পোস্ট, 819টি পোস্ট, সেখানে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ক্রিয়েট করেছেন। 18 সাল থেকে আজ অবধি এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট করতে পারেননি, এবং তিনি বলছেন যে শিল্পায়ন হবে এবং এই কয়েক পঞ্চায়েত ভোটের আগেই প্রায় আমরা 80 লক্ষ লোককে চাকরি দিয়ে দেব। তো যদি যে সরকারি নিজের ডিপার্টমেন্টে অর্থাৎ স্বাস্থ্য বিভাগ তো মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আছে, এত বছর ধরে 18 থেকে 3 বছর হয়ে গেল তিনি 800 জনকে রিক্রুটমেন্ট করে উঠতে পারেননি সরকারি ব্যবস্থাপনায়, তাহলে বেসরকারি ক্ষেত্রে যে 80 লক্ষ চাকরি দেবেন উনি বলছেন, আমি যে বলেছিলাম যে এটা ভাওতা দেয়া হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, সেটা প্রমাণ করার জন্য আমরা তথ্য প্রমাণ সহ তুলে ধরেছি যে মুখ্যমন্ত্রী যতবার এরকম ভোট আসে ততবার বাংলার জনগণকে মিথ্যে কথা বলেন। আগামী ভোটে আবার বলবেন, তারপরের ভোটে যদি সুযোগ থাকে ওনার আবার বলবেন। ডিএর মঞ্চে নওশাদ সিদ্দিকী তিনি অনশন করছেন, তিনি চর মারতে গিয়েছিলেন এক ব্যক্তি, কথা বলার ছলে তার কাছে গিয়েছিলেন, তাকে ধাক্কা এবং চর মারার অভিযোগ, চক্রান্ত দেখছেন? হতে পারে, হয়তো পুলিশি তদন্ত হওয়া উচিত। নওশাদ সিদ্দিকীর এই যাওয়া নিয়ে কি বলবেন? 51তম অবস্থানের দিন, অনশন চলছে, যদিও কোনো সমাধান এখনো অধরা, এবং আজকে থেকে ডিজিটাল অসহযোগ শুরু করলেন রাজ্য সরকারের এই আন্দোলনকারী কর্মীরা। দেখুন, আমাদের অবস্থান আমরা আগেই স্পষ্ট করেছি, আমরা শিক্ষকদের এই ডিএর যে তাদের যে দাবি, সেই দাবিকে এবং তাদের আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি। আমরা মনে করি তাদের ডিএ পাওয়ার অধিকার আছে, তাদের প্রতি কৃপা করে দিয়ে দেয়া হচ্ছে না, এটা তাদের নৈতিক অধিকার, এবং সেই নৈতিক অধিকার পাওয়ার তাদের অধিকার আছে। তাদের যারা যে কাজ করেন, সে কর্মসংস্থানের যে জায়গা তাদের, সেই জায়গায় তারা যথেষ্ট পরিশ্রম করেন এবং তাদের এই ডিএ পাওয়া উচিত। এই সরকার ডিএ দিতে পারবে না, কারণ সরকারের রোজগার নেই। সরকার ডোল পলিটিক্সে এমনভাবে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ উপঢৌকন দেওয়ার পলিটিক্সে, রাজনীতিতে নিজেদেরকে নিঃস্ব করে ফেলেছে, এবং যেটুকু উপঢৌকন চলছে সেটাও কারো না কারো অধিকারকে বঞ্চিত করে। যেমন প্যারা টিচারদের মাইনে কেন্দ্র সরকার যেটা দেয় সেটা হচ্ছে 60%, 40% টাকা রাজ্য সরকারের দিয়ে তাদেরকে মাইনে দেওয়ার কথা। কেন্দ্রের টাকা থেকে 40% তো দিচ্ছেই না, প্লাস কেন্দ্রের টাকা থেকে টাকা কেটে স্কুলের ব্যাগ, বড় লেখা, তার সাথে সাথে সাইকেল, এরকম অনেক কিছু খরচ করছে রাজ্য সরকার। এটা হচ্ছে কেন্দ্র সরকারের টাকা থেকেই কেটে করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে কাদেরকে? যারা গরিব প্যারা টিচার, তাদের মাইনে বাড়ছে না। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সম্পত্তিতে, কোনো গেস্ট হাউসে বা হোটেলে আজকে ইডির রেড চলছে, যা জানা যাচ্ছে তাতে এই যে বলাগড়ের গেস্ট হাউস তৈরির জন্য জমির মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে একটু সস্তায় উনি জমি কিনেছিলেন, আর নদীর পাড়ের একদম পাশে গেস্ট হাউস বলে
পঞ্চায়েত পার্টটা বাঁধিয়ে দিয়েছিল যাতে গেস্ট হাউসের কোনো ওনার ক্ষতি না ব্যক্তিগত হয়। একটা পার্ট ছিল, ব্যক্তিগত একটা ঘাট ছিল, যেখানে গেস্ট হাউসে ওনারই নিজস্ব গেস্ট তারা যাতায়াত করতেন। প্রশাসনকে না জানিয়ে এটা করা সম্ভব? রিল্যাক্সের সময় কারণে অবসর আমরা দেখেছি ওই আন্দামান টান্দামানে বড় বড় হোটেলে বা রিসর্টে বিচ থাকে, বিচ। তো এটাও একটা বিচ আর কি, সমুদ্রের না নদীর আর কি, লাইট ভার্সান। তো তৃণমূল কংগ্রেসের সরকার এত এখানে উন্নয়ন হয়েছে অনুপ্রেরণাতে এবং প্রশাসনের মদতে হয়েছে। মাসে মাসে মাল পৌঁছতে দেখুন, এসপির কাছে যেত, জেলা শাসকের কাছে যেত, তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে যেত। শুধু তাই নয়, এই শান্তনু ব্যানার্জিকে ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা, সেখানে যারা আইএনটিটিইউসির সভাপতি আছে, আরও বিভিন্ন পদে আছে, তাদের চাকরি, তার বইয়ের চাকরি, তার ড্রাইভারের স্ত্রীর চাকরি, এই অবধি খবর আমাদের কাছে আছে। আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দিয়েছি এবং মনে রাখবেন, গ্রামারে, ইংরেজি গ্রামারে ইডি লাগলে পরে সেটা পাস্ট টেন্স হয়ে যায়। এই তৃণমূল সরকার পাস্ট টেন্স হতে চলেছে। আরেকটি বিষয় এই বিষয়ে বলে রাখি, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং কুন্তল ঘোষের এবং আরো 2 অংশীদারের একটি পার্টনারশিপ ফার্ম ছিল, তা কুন্তল ঘোষের থেকে আজকে ইডি জানতে পেরেছে। দেখুন, এরকম বহু ফার্ম আগামী দিনে বাইরে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। টোটাল স্ক্যাম আমরা যেটা আন্দাজ করছি 2 থেকে 3 হাজার কোটি টাকার স্ক্যাম এই স্কুল সার্ভিস কমিশনে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যত দিন যাবে তত আরেকবার এসে বলবেন হয়তো যে আপনারা কেন লোকের চাকরি খাচ্ছেন। ঘুষ দিয়ে চাকরি নেওয়া এই রাজ্যে মুখ্যমন্ত্রী লিগালাইজড করার জন্য কথা ভাবছেন বলে আমার মনে হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্র, যার আরেকটি পরিচয় কালীঘাটের কাকু, কালীঘাটের কাকুকে আরো একবার ডাক পেলেন তিনি। সিবিআই তাকে এবার, তার নথি তো আগে নেওয়া হয়েছে, স্ত্রী আর মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট সম্পত্তির নথি নিয়ে যেতে বলেছে। দেখুন, যারাই পশ্চিমবঙ্গে উন্নয়নের কাণ্ডারি হয়েছে তারাই ইডির এবং সিবিআইয়ের ডাক পাচ্ছেন। এবং উন্নয়ন তো যেমন তেমন না, চক্ষু ছানাবড়া করে দেওয়ার মতো উন্নয়ন। একজন হকার থেকে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, এবং 1.5 বছরে কত কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে আপনারাই দেখেছেন। আমরা অপেক্ষা করে আছি কাকু থেকে কখন ভাইপো অবধি পৌঁছবো, এবং ভাইপো সেটা জানে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের এত বড় সাংসদ, 1 নাম্বার সাংসদ হওয়া সত্ত্বেও তিনি লোকসভার গণ্ডি মারাচ্ছেন না ভয়ে। বলছি যে অভিষেকে এই রাজভবন রাজনৈতিক সংঘাতের বাইরে রাখা উচিত, রাজ্যপাল এক অনুষ্ঠানে অবশ্যই রাখা উচিত, আমরাও তাই মনে করি। এবং রাজ্যপাল পদের সম্মান তৃণমূল কংগ্রেসকে করা উচিত। রাজ্যপালকে দিয়ে এমন কাজ করানো উচিত নয় যে যারা ভিসি হওয়ার যোগ্য না তাদের নাম পাঠিয়ে রাজ্যপালকে বাধ্য করা হয় যেন তারা সেই নামে টিক মারে রাজ্যপাল। এই ধরনের কাজ তৃণমূল কংগ্রেসের করা উচিত নয়, তৃণমূল কংগ্রেসের সরকারের করা উচিত নয়। কারণ রাজ্যপাল গরিমার পদ, এবং সেই গরিমাযুক্ত পদ থেকে যদি এই ধরনের কাজ হয়, আমার মনে হয় সেটা এই পদের গরিমাকে অনেকটা খাটো করা হবে। বিজয় রজক, তার পরিচয় অনুব্রত মণ্ডলের রাঁধুনি। আজ মুখ্যমুখী দিল্লিতে জিজ্ঞাসাবাদে বসানো হয়েছে কেষ্টমণ্ডল এবং তার রাঁধুনিকে। জানা যাচ্ছে রাঁধুনির অ্যাকাউন্টে মাত্র 60 লক্ষ টাকার লেনদেন হয়েছে, এবং তাতে তিনি বলছে আমি তো কিছুই জানি না, যেখানে সই দিতে বলেছেন সই করেছি, আদৌ অ্যাকাউন্টের নথি কার কাছে, কত লেনদেন হচ্ছে তা কিছুই জানতেন না রাঁধুনি। দেখুন, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব বা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব যে ঘরে ঘরে এরকম রাঁধুনির চাকরি যেন হয়। এবং আমারও অসুবিধা নেই অনুব্রত মণ্ডলের রাঁধুনি হওয়ার, যে পরিমাণ টাকা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি, আমার অ্যাকাউন্টেও অত টাকা নেই আর কি। তো অনুব্রত মণ্ডলের রাঁধুনি যদি হওয়া যায় এবং 60 লক্ষ টাকা যদি পাওয়া যায়, তো আমাদের বেকার যুবকরা যাবে, কি আছে। এরকম মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, যত তৃণমূল নেতা আছে তাদের রাঁধুনির পদ আপনি বের করুন, বিজেপি আপনার হয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে দেবে এবং সেখানে আমাদের রাজ্যের বেকার যুবকরা অ্যাপ্লিকেশন করবে। জিতেন্দ্র তিওয়ারি অ্যারেস্ট হয়েছিল যমুনা এক্সপ্রেস থেকে, তাকে গ্রেফতার করা হয়েছে। জিতেন্দ্র তিওয়ারি মানে আসানসোলে জিতেন তিওয়ারি। তৃণমূল কংগ্রেস দেখুন ওনাকে এবং ওনার স্ত্রীকে হ্যারাস করার জন্য বারবার এই ধরনের কাজ করছেন। এবং উনি যে একটি ওনার এনজিও আছে, সেই এনজিওর ব্যানারে একটি বস্ত্র বিতরণের অনুষ্ঠান হয়েছিল। সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে
একটা দুর্ঘটনা ঘটে, কিছু লোকের প্রাণ যায়, আপনারা জানেন, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু যাদের প্রাণ যায় তাদের মধ্যে থেকে একটি মাত্র লোক, তাকে দিয়ে কমপ্লেন করানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তার। এবং মনে রাখবেন, এই ব্যক্তি যে নাকি বস্ত্রদানে বা যার পরিবার বস্ত্রদানে বস্ত্র নিতে এসেছিল, জামা কাপড় নিতে এসেছিল, সে সুপ্রিম কোর্ট অবধি যাচ্ছে লয়ার নিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে অ্যারেস্ট করানোর জন্য। আপনারা নিশ্চয়ই জানেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে একজন লয়ারের কত ফিজ হয়। যে ব্যক্তি এই ফিজ দিতে পারেন তিনি কি জামা কাপড় দান হলে বা শাড়ি দান হলে সেখানে শাড়ি নিতে লাইন দেবেন? পেছনে পুরো তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। গত কয়েকদিন আগে রাত্রিবেলা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিশ গেছিল, তার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। বারবার যাওয়া, সার্চ করা এবং এই ধরনের কাজ করা হচ্ছে যাতে তিনি বিজেপি যে করছেন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যান, সেই কাজ করার জন্য ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে এবং এটা মানসিক প্রেশার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষানীতি 2020 কেন্দ্রীয় শিক্ষানীতি 2020 এরাজ্যে লাগু করার ক্ষেত্রে প্রথমে দেখা গেছিল রাজ্যের একটা অনীহা। শেষ পর্যন্ত রাজ্যের উচ্চ শিক্ষায় কেন্দ্রীয় শিক্ষানীতির মান্যতাকে রাজ্য স্বীকৃতি দিল। মানতে তো হবে, কারণ না হলে গোটা দেশে কেন্দ্রীয় শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি লাগু হবে এবং সেই পলিসি বেশিরভাগ শিক্ষাবিদরা বামপন্থী ছাড়া, তারা তো রেয়ার স্পিসিস, তাদের কথা ছেড়ে দিন, বাদবাকি সবাই স্বাগত জানিয়েছে। এবং এই যুগান্তকারী শিক্ষা পদ্ধতি, আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে, যে শিক্ষা ব্যবস্থা আমি কি করতে পারি এটা আমি জানি না, আমি গ্র্যাজুয়েট এটা বলতে পারি, এই জায়গা থেকে বেরিয়ে আমি কিছু করতে পারি এই জায়গায় নিয়ে যাবে এই শিক্ষা ব্যবস্থা, সেই জন্য প্রয়োজন। এবং বাংলায় যদি লাগু না হয় তাহলে বাংলার শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে কিন্তু কম্পিটিশনে পিছিয়ে যাবে। রাজনৈতিক দলের শেষ করো। ব্যাডে লেখা চাকরির সুপারিশ আর নেতা মন্ত্রীদের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার, এই দুটো নিয়োগের দুর্নীতিকে আপনারা সমানভাবে দেখেন? দুটোই সমান, কারণ দুটো ক্ষেত্রে প্রতিভাকে বঞ্চিত করা হচ্ছে। যে প্রতিভাশালী তাকে বঞ্চিত করে অন্য একজনকে পাইয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টাকা নেওয়া হতো, ওক্ষেত্রে অন্য কিছু নেওয়া হতো। পার্টির প্রতি আপনার দায়বদ্ধতা নেওয়া হতো, আপনাকে পার্টির মিছিলে নেওয়া হতো। আজও বামফ্রন্টের মিছিল হলে দেখবেন বুড়ো বুড়ো কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, খোঁজ নিয়ে দেখুন প্রত্যেকে সরকারি কর্মচারী, কোনো না কোনো ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন কোনো সময়। ধন্যবাদ।